2026-এর বিধানসভা নির্বাচন অনেকের কাছে আত্মমর্যাদার লড়াই, অনেকের কাছে কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, অনেকের কাছেই এটা অগ্নি পরীক্ষা, আবার অনেকেই বলছেন এটা বাংলা বাঁচানোর লড়াই। বাংলা বাঁচানোর লড়াইয়ের পাশাপাশি এটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপির প্রথম সারির হেভিওয়েট নেতৃত্ব প্রথম দিন থেকেই সেই কথা বলছেন। তারা কি পারলেন তাদের এই কথা বাংলার মানুষকে বিশ্বাস করাতে? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রথম সারির নেতা, প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তদা, আপনারা যে কথা বলছিলেন, এতদিন ধরে বলছিলেন, সেই কথা কি বিশ্বাস করলো মানুষ, বাংলার মানুষ? দেখুন, আমরা দুটো ফেজ ইলেকশন হওয়ার পর যে ভাইব পাচ্ছি, যে ধরনের মানুষের কাছ থেকে আভাস পাচ্ছি, তাতে আমি এটুকু হলফ করে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়ে গেছে। সেটা ইভিএমের মধ্যে বন্ধ আছে এবং সেটা 4 তারিখে খুলবে এবং আপনারা দেখবেন বিজেপি কম করেও 160-এর বেশি, মানে 170-এর অ্যারাউন্ড আমরা সিট পাবো, 70 বা তার বেশি সিট পাবো এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। তারপরে নির্দিষ্ট শুভ দিন দেখে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী তিনি শপথ নেবেন। কিন্তু এই যে যেহেতু ইভিএম এর প্রসঙ্গটা আপনারা আনলেন, আপনিই আনলেন, গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাখাওয়াত মেমোরিয়ালে 4 ঘন্টারও বেশি সময় বসে রইলেন। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে নজিরবিহীনভাবে আপনাদের দলের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তারা দুপক্ষ মুখোমুখি হলো, সমস্যা হলো। ইভিএম ট্যাম্পারিং করতে চাইছেন, ইভিএম এ কারচুপি করতে চাইছেন, সেই অভিযোগ হচ্ছে। সিসিটিভি মনিটরিং নিয়ে প্রশ্ন উঠছে। সত্যি কি চাইছেন আপনারা? দেখুন, ইভিএম ট্যাম্পারিং কি আদৌ করা যায়? কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। আমি যে রাজনৈতিক যে দৃশ্যপট, সেই দৃশ্যপটের দিকে আপনাকে বা দর্শকদেরকে আমি নিয়ে যেতে চাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কাউন্টিং এজেন্ট এবং কর্মীদের মনোবল বাড়ানোর জন্য সকালের দিকে একটা বার্তা দিয়েছিলেন, বলেছিলেন যে আমরাই জিতছি 230। সন্ধেবেলায় 70টা বেরিয়ে এলো। সন্ধ্যাবেলা থেকে উনি ধর্না শুরু করলেন, 4 ঘন্টা প্রায় ধর্না করেছিলেন সাখাওয়াত মেমোরিয়ালের সামনে। ধর্না কারা করে? বিরোধীরা করে। তো বিরোধীর যে ভূমিকা, সেই ভূমিকা তিনি অলরেডি অ্যাকসেপ্টেড। শুধু অ্যাকসেপ্টেড নয়, তিনি ওটাকে অ্যাপ্রুভডও করে দিলেন যে হ্যাঁ, আমি বিরোধীর আসন পাচ্ছি, আমি ধর্না শুরু করলাম। মানে গতকাল থেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেত্রীর ভূমিকা নিয়ে নিয়েছেন। একদম গতকালই উনি তো সত্যটা জানেন যে কি হতে চলেছে। ভবানীপুরে উনি হারতে চলেছেন, রাজ্য তো হারছেনই। তখনই উনি বুঝতে যখন বেড়ে গেছেন, তখনই উনি তার যে বিরোধী মোড, সেই মোড অন করে দিয়েছেন, দিয়ে ধর্নায় বসে গেছেন বিরোধী মোডে। কারণ উনি কালকে থেকে বিরোধী দলের নেত্রীর ভূমিকা পালন করতে আবার শুরু করে দিয়েছেন। কারণ উনিও মনের ভেতরে জানেন যে রেজাল্টটা কী। এবং শুধুমাত্র ওই সকালবেলার যে বার্তাটা ছিল, ওটা শুধুমাত্র মুষড়ে যাওয়া, নুইয়ে পড়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে একটু জাগরণ করা, একটু যাতে তোলা যায়, কিন্তু উঠবে না। কারণ তাদের লোকেরাও বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বসছে, মেশিন ট্যাম্পারিং, লাইট অফ হয়ে যাওয়া, এইসব নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল। গতকাল এই যে গতবারে নন্দীগ্রামের ভোট নিয়ে তো এই অভিযোগ ছিল যে স্ট্রং রুমে এদিক ওদিক হয়েছে, লোডশেডিং এর তত্ত্ব, বিভিন্ন কিছু ছিল। সেই ভয় তো থাকতেই পারে। মানে কেন এতটা বিশ্বাস আপনাদের অন্য রাজনৈতিক দল করতে যাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যেখানে এই সিসিটিভিগুলো রাখা হয়েছে, এই যে ইভিএমগুলো রাখা হয়েছে, তা পুরোটা 24 ঘন্টা সিসিটিভি মনিটর্ড হচ্ছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসেরও লোকেরা বসে আছে, তারা দেখছে সেই যে মনিটর আছে, সেই মনিটরে দেখছেন। অতএব পরিবর্তন করা, কারচুপি করা সম্ভব নয়। একটা হতে পারে গণনার সময়, সেটা রাজ্য সরকারি কর্মচারীরা করতে পারে, যে আপনার কিছু মেশিন কম এলো, মেরে ভাগিয়ে দেওয়া হলো। এই ধরনের সমস্যা আমরা আগে দেখেছি। আমরা যেটা এতদিন করতাম, যেটা বলতাম বিরোধী হয়ে, কারণ বিরোধীদের কাজ এটা, সেটা এখন তৃণমূল কংগ্রেস করতে শুরু করে দিয়েছে। অতএব তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মেনে নিয়েছেন যে আমরা বিরোধী, মানে তৃণমূল কংগ্রেস বিরোধী। তৃণমূল কংগ্রেস এখন বিরোধী দল এবং বিজেপি হচ্ছে এখন শাসক দলের জায়গায় চলে এসেছে। সকালবেলা থেকে কুণাল ঘোষদেরও দেখতে পাচ্ছি যে আজকেও সকালে তারা বসে রয়েছেন, তারা সিসিটিভি মনিটর করছেন। কি বলবেন, মানে এটা কেন? ওই যে বললাম, বিরোধী মোড অন হয়ে গেছে। এটা আমরা করতাম আগে, এতদিন তাদের মনে হতো না। তো কি ডিফারেন্স আছে? একই নির্বাচন কমিশন, বরঞ্চ এবার কড়াকড়ির সাথে ভোট হচ্ছে। একটাও মৃত্যু হয়নি। প্রথম পশ্চিমবঙ্গে ভোট হলো, এখনও পর্যন্ত একটাও মৃত্যু হয়নি। কিছু লোকের মাথা টাথা ফেটেছে, যেই সংখ্যাও খুব কম।
আগের তুলনায় ধরি আগের বারের 21-এর ভোট বা তার তুলনায় যদি ধরি নেগলিজেবল অ্যামাউন্ট হিসেবে বলা যায়। তো তারপরেও যখন কুণাল ঘোষ, শশী পাজার মতো পুরনো ভেটারেন লিডার, এতবারের বিধায়িকা, তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, তখন বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ আত্মবিশ্বাসহীন অবস্থায় জায়গায় পৌঁছে গেছে। তারাও বুঝে গেছে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অফিসিয়ালি যাবেন, চলে গেছেন অলরেডি তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন যে 2/3 মেজরিটি তারা পাচ্ছেন, 230-এরও বেশি আসন নিয়ে তারা বাংলায় আসছেন, এবং আপনারা যেটা বোঝানোর চেষ্টা করছেন যা বিজেপি বলছে সবটাই ঠিক নয়, সঠিক নয়। 4 তারিখ পর্যন্ত সবাইকেই অপেক্ষা করতে হবে, কিন্তু এই বক্তব্য, সেই বক্তব্যের পেছনে বলছেন যে কোনো যৌক্তিকতা নেই। দেখুন, পার্টির কর্মীদের মনোবল ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বলবে, অত্যন্ত স্বাভাবিক। বরঞ্চ আমার তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোটা ইলেকশন পিরিয়ডে কর্মকাণ্ড দেখে উল্টোটা মনে হচ্ছে, যে ভগ্ন হৃদয়ে খেলছেন। খেলাটা ঠিক জোর দিয়ে হচ্ছে না। 24-এ যেভাবে কোমর বেঁধে নেমেছিলেন সেভাবে তো নামতে, মানে এবার তো মনেই হলো না যে নেমেছেন। ওই জলে নামবো আমার যেমন বেনি তেমনি রবে, জলকে দেবো না, সেরকম অবস্থা আর কি। মানে জলে নামছেন কিন্তু কেমন যেন বেনি ভেজাবেন না এরকম একটা ব্যাপার এসে যাচ্ছে আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো দেখলাম না এবার ফুল ফ্লেজেড ওয়েতে, যেভাবে উনি 21-এ 24-এ যেভাবে নেমে নিজে হাতে কাজ করেন, অনেকটা নিচে নেমে কাজ করেন। এবার তো অনেকটা ভগ্ন হৃদয়ে খেলছেন, এবং মনে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, আমার যাবার সময় হলো, দাও বিদায়। মিউজিকের কথাতেই তো বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি 4 তারিখের পর থেকে ডিজেও বাজবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে ডিজেও বাজবে। দেখুন, 4 তারিখের পর তো ডিজে অবশ্যই বাজবে, এবং সেই ডিজে আমরাও বাজাবো, বাঙালি বাজাবে, এবং সেই ডিজেতে আমরা সমস্ত রকম গানই শোনাবো, চিন্তা নেই। উনি যা যা শুনতে চাইবেন সেই গান আমরা শোনাবো, এবং অবশ্যই আবার যাবার সময় হলো, দাও বিদায়, এটা চলবে। এটা যেমন চলবে, আপনাদের রাজ্য সভাপতি তিনিও গতকাল বলেছেন যে আপনারা তালিকা করে রাখছেন পুলিশদের, যে আপনাদের কর্মীদের যারা মেরেছে বা যারা এফআইআর নেয়নি, আপনারা কি হুমকি দিচ্ছেন? ক্ষমতায় আসার আগে যদি আপনারা এরকম হুমকি দেয় তাহলে কি করে হবে? মানে দেখুন, হুমকির বিষয় তো নয়, এ তো অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়। একজন পীড়িত মানুষ পুলিশের কাছে গেছে, পুলিশ এফআইআর নেয়নি, তো এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ লুপহোলস। স্বাভাবিকভাবে চিহ্নিত হয়ে যাবে, এমনি চিহ্নিত হয়ে যাবে। মানুষ বলে দেবে যে এরা দলদাস হিসেবে কাজ করতো। মানুষ জানে তো, এই ডায়মন্ড হারবারে ভোট হচ্ছে, 2টো থানার ওসি, তাদের বিরুদ্ধে পুলিশই আমাদেরকে খবর দিচ্ছে যে তারা দলদাস হিসেবে জাহাঙ্গীরের ওখানে কাজ করছিল। একটা হচ্ছে বিষ্ণুপুর থানার আইসি না ওসি আছে, আর একজন পাশের থানার আইসি ওসি আছে, তারা এরকম কাজ করছিল। তো আমাদের কাছে খবর আছে। সুব্রতদা, এবারে প্রচার কৌশল যদি আসি, তাহলে এবারের প্রচার কৌশল আপনাদের অনেক বেশি অন্য রকম ছিল। খারাপ শব্দের ব্যবহার সত্যি আমরা কম দেখেছি। আপনি নিজেও বললেন যে খুন রক্তপাতহীন একটা ভোট আমরা দেখলাম। এর কৃতিত্ব আপনি কাকে দেবেন? এবং প্রচারের এই যে স্ট্র্যাটেজি, এতগুলো সভা, অমিত শাহর থাকা, আপনাদের এরকম এতগুলো সভা করা, আপনি 50টির কাছাকাছি বৈঠক করেছেন, এই স্ট্র্যাটেজি, এটা কি মনে হচ্ছে যে এটাতেই বাজিমাত হচ্ছে, বা প্রার্থী বাছাই? দেখুন, আমরা প্রার্থী বাছাই থেকে শুরু করে সব জায়গাতেই এবার চেষ্টা করেছি যে নিচের তলার কর্মী, তাদের মত, তাদের বিভিন্ন সামাজিক সংস্থা, তাদের মত নেওয়া, এই সমস্ত কিছু, এমনকি ম্যানিফেস্টো যেটাকে আমরা ভরসাপত্র বলছি, সেই ক্ষেত্রেও তাই। এবং সব জায়গা থেকে আমরা একটা স্ক্রিন করে আমরা জিনিসটাকে তুলে নিয়ে এসেছি সর্বক্ষেত্রেই। আমরা কি 100% করতে পেরেছি? 100% হয় না, কোনো জায়গাতে হয় না, রাজনীতিতে তো সম্ভবই নয়। কারণ এখানে ব্যক্তিকে চয়েস করতে হয়, একজনকে বাছতে হয়, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়, হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায় আমাদের। তার জন্য আমাদের রাজ্য সভাপতি সেই বার্তাও দিয়েছেন যে আমাদের মুখ থেকে যদি কোনো ধরনের এই ধরনের বাক্য বেরিয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। দেখুন, এটা বিজেপি স্টাইল অফ ডুইং পলিটিক্স। এবং মানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে পরিশ্রম করেছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই বয়সে 3-3টে 4-4টে সভা পরপর করেছেন, রোড শো করেছেন, ভাবা যায় না এরকম এই বয়সে, মানে এত কিছু পাওয়ার পর একজন মানুষ 3-3বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, যিনি স্বর্গীয় জওয়াহরলাল নেহেরুর রেকর্ডকে স্পর্শ করে ফেলেছেন।
যদিও তখনকার তিনবার প্রধানমন্ত্রী হওয়ার এখনকার তিনবার প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে, তারপরেও তার দলকে, নিজের দলের কর্মীদেরকে দেওয়ার যে এত আকাঙ্ক্ষা, এত প্রচেষ্টা, এটা তো কুর্নিশ, স্যালুট। এর বাইরে আমি কিছু বলবো না। তার সাথে মাননীয় অমিত শাহজি প্রায় 14-15 দিন, উনি 15 দিন থাকলেন এখানে, বিভিন্ন জায়গায় রাত্রিবাস করেছেন, রাত্রিবেলা পার্টির নেতাদের সাথে কথা বলেছেন, যারা আমরা কাজ করছিলাম আমাদের মত নিয়েছেন, প্রত্যেকটি জোন বিভাগের লোকেদের মত নিয়েছেন। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, মিটিং করতে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় পাবলিক মিটিং, রোড শো, ছোট ছোট বৈঠক, সমস্ত জায়গায় এরকম আমাদের সমস্ত নেতারা করেছেন। এটা একটা, আমি বলবো যে সবাই মিলে টিম ওয়ার্ক যাকে বলে না, এই টিম ওয়ার্ক, দ্য ক্রেডিট গোজ টু টিম অ্যান্ড অবভিয়াসলি টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, নরেন্দ্র মোদীজি। বাংলার মানুষের কাছে বিজেপি বহিরাগতদের দল, হিন্দি বলয়ের দল, সেটা বোঝানো, বা বিজেপির সরকার হলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, এই বিষয়গুলো, সেই ন্যারেটিভটা থেকে মনে হচ্ছে যে আপনারা শিফট করাতে পারলেন। জয় মা কালী স্লোগান আপনারা দিয়েছেন, আপনাদের রাজ্য সভাপতি বারবার করে বোঝানোর চেষ্টা করেছে, আপনি বোঝানোর চেষ্টা করেছেন, শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছেন, মানুষ বিশ্বাস করলো? দেখুন, আমার তো মনে হয় মানুষ বিশ্বাস করে, কারণ মানুষ জানেন পশ্চিমবঙ্গের মানুষ তো রাজনৈতিকভাবে খুব সচেতন। তারা বরাবরই সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয়। ন্যারেটিভ তো ক্রিয়েট করা হয়, মাছ মাংসের ন্যারেটিভটা যেরকম ক্রিয়েট করা হয়েছে, যেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি এখন যিনি আছেন তিনি পর্যন্ত আমিষ খান আর কি। হ্যাঁ, সবাই বাংলায় কি নিরামিষ লোক নেই, নিরামিষভোজী লোক নেই? অনেক মানুষ আছেন যারা নিরামিষ খান। মমতা বন্দ্যোপাধ্যায় এখন, আমি তো যা শুনি ওনার ফুড হ্যাবিট, আমিষ তো খুব একটা খান বলে আমার জানা নেই আর কি। তো মানুষ তার পছন্দ মতো খাবে, পছন্দ মতো পড়বে। আমি পুরো দস্তুর মাছে ভাতে বাঙালি, আমি ওইভাবে মানুষ হয়েছি। হ্যাঁ, সাময়িক কারণে কখনো কখনো শরীর খারাপ হলে তখন নিরামিষ খায়, এরকম নয় যে নিরামিষ খায় না, বা বাড়িতে নিয়ম থাকে যে অমুক দিন খাওয়া হবে না, সেসব আমাদেরও খেতে হয়। আবার আমরাও আমাদের জীবনে প্রচুর বন্ধুবান্ধব, সঙ্গী সাথীকে পেয়েছি যে বৈষ্ণব ধর্ম পালন, বৈষ্ণব পথ পালন করে, বা কেউ অনুকূল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত, সে নিরামিষ খায়। এরকম প্রচুর মানুষকে আমরা দেখেছি। কিন্তু আমার যেটা মনে হয়, কে কি খায় এটা তো রাজনীতির বিষয় হতে পারে না। আমি মাছ খেলাম কি খেলাম না, তার উপর তো রাজনীতি বা পশ্চিমবঙ্গের মানুষের ভালো মন্দ নির্ভর করবে না। মানুষ যে যেটা খেতে চায় মানুষ সেটাই খাবে। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ভেটারের পলিটিক্যাল লিডারকে মাছ মাংস খাওয়া অবধি নেমে যেতে হয়, তখন বুঝতে হয় যে দলটা ভালো অবস্থায় নেই। তারাও জানে যে আমরা খুব বাজে অবস্থায় আছি, আমরা জিততে পারছি না, সেই জন্য আমাদেরকে এই ধরনের নন ইস্যুকে ইস্যু করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রীও তো বাংলায় এসে ঝাড়গ্রামের মতো জায়গায় ঝালমুড়ি খেলেন, গঙ্গা তিনি ভ্রমণ করলেন, সেটাও তো তারা পাল্টা তালে যুক্তি দিতে পারেন। দেখুন, প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রথমবার করছেন এরকম কিন্তু নয়। মাননীয় প্রধানমন্ত্রীর গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগের জীবনকে যদি আপনি দেখেন, উনি এইভাবেই থেকেছেন, উনি এইভাবেই খেয়েছেন। আপনার আনইউজুয়াল কী মনে হবে? যেমন ধরুন, আমি সাইকেল চালিয়ে বড় হয়েছি, তা আমি যদি এখন সাইকেল চালাই, দ্যাট শুড নট বি আনইউজুয়াল। আমি তো সাইকেল চালিয়েই বড় হয়েছি। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি সাইকেল চালালে এটা আনইউজুয়াল হবে, কারণ সাইকেল বাইক সে চালায়নি, চালালে শখে চালিয়েছে, রাস্তায় কোনো চালায়নি। আমি বছরের পর বছর মোটরসাইকেল চালিয়েছি, স্কুটি নিয়ে কলেজে পড়াতে যেতাম, ইউনিভার্সিটিতে স্কুটি নিয়ে যেতাম। তো এটা আমাদের জন্য অত্যন্ত স্বাভাবিক। সেরকম মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো আমাদের থেকেও হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। যখন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হয়ে কাজ করছেন, তখন তার খাওয়াটাও লোকের বাড়ির উপর ডিপেন্ড করতো। দুপুরে কোথায় খাবেন, কারো বাড়িতে খাবেন, রাত্রে কারো বাড়িতে খাবেন, খাওয়াটাও নিজের হাতে ছিল না, লোকের উপরে ডিপেন্ড করতো। সেইভাবে তিনি জীবন কাটিয়েছেন। তো তার জন্য ঝালমুড়ি খাওয়াটা তো কোনো ভোট প্রচারের অঙ্গ নয়। উনি শুনেছেন যে ঝালমুড়ি খুব ভালো জিনিস, আমরাও বহু জায়গায় বলেছি, ওনার পছন্দ হয়েছে, একবার টেস্ট করে দেখা যাক। আর দেখুন, গঙ্গার বক্ষে নৌকোয় ভাসতে কার না ভালো লাগে? বরঞ্চ প্রধানমন্ত্রীর মতো পদে গেলে বা মুখ্যমন্ত্রীর মতো পদে গেলেও যারা যান, তাদের তো লাইফটা অত্যন্ত নিরস থাকে, একটা কুটুরির মধ্যে থাকতে হয়, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তো তিনি সুযোগ পেয়েছেন, গঙ্গাবক্ষে গেছেন, এবং আমারও তো খুব ভালো লাগে। আমি গেলে ফটো উঠবে না আলাদা বিষয়, কিন্তু আমারও যেতে গেলে ভালো লাগে। আমার খুব, গঙ্গা যতবার আমি উপর দিয়ে গেছি, কখনো কখনো ওই ইয়েগুলোতে, স্টিমারগুলোকে, বার্জগুলো না স্টিমারগুলো বার্জই বলে সম্ভবত, ওই বার্জগুলোতে গেছি, এই যে হাওয়া,
ওই হাওয়ার মতো মানে আপনি 17টা এসি লাগালে ওই হাওয়ার হাওয়া মানে সুন্দর হাওয়া আপনাকে হৃদয়ে যে একটা শান্তি দেয় সেই শান্তিটা পাওয়া যাবে না। প্রিন্সেপ ঘাটে গিয়ে চুপচাপ ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, এবং সুযোগ পেলে আমিও বসে থাকবো। আজকের দিনে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের কোন গানটা মনে পড়ছে যেটা বাংলার মানুষকে এবং অবশ্যই আপনাদের অপোনেন্ট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তাদের উদ্দেশ্যে আপনি শোনাবেন? তৃণমূলের ক্ষেত্রে তো আমি গান বলে দিয়েছি, আমার যাবার সময় হলো যাও বিদায়, তৃণমূল এখন ওই গানটাই করবে। আমাদের জন্য অনেক গান আছে, হ্যাঁ, সেই গান আগামী দিনে আমাদেরকে পথ দেখাবে। রবীন্দ্রনাথের গান আছে, যদিও বৈশাখ চলে এসেছে, এসো হে বৈশাখ, এই এসো বৈশাখের মতো এবার নতুন সরকার তৈরি হবে। এসো নতুন সরকার, যারা নতুন উদ্দীপনার মধ্যে দিয়ে যাবে, নতুনভাবে কাজ করবে, বাংলাকে আবার তার যে হৃত গৌরব, সেই হৃত গৌরবকে আবার ফিরিয়ে দেওয়ার জায়গায় যাবে। স্ট্রং রুম পলিটিক্স যা শুরু হয়েছে তা আসলে প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নিজেদের বিরোধী দলের আসনে বসিয়েছেন এবং এই মুহূর্ত থেকেই রাজ্যের শাসক দল অন্তত দুটো দফার নির্বাচনের পর থেকে বিজেপি নিয়ে নিয়েছে, এমনটাই আত্মপ্রত্যয় সুকান্ত মজুমদার। জি24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। এক ধাক্কায় 994 টাকা থেকে বেড়ে 3000-এর গণ্ডি পেরিয়েছে। এই ইলেকশনের পরেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোর সঙ্গে হয়েছে। দেখুন, বাণিজ্যিক সিলিন্ডার সাধারণ মানুষের কম কাজে লাগে, এগুলো রেস্তোরাঁ, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউজে এগুলো মোটামুটি ব্যবহার হয়। তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয় যে দেখুন, যেহেতু আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়ছে, হরমুজ প্রণালী নিয়ে এখনও সমস্যা চলছে, ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি, বিভিন্ন সময় আপস কখনো ডাউনস হচ্ছে, আপস ডাউন হচ্ছে। তো স্বাভাবিকভাবে সরকারকে বা সরকারি যে কোম্পানিগুলো আছে, তেল সংস্থাগুলো আছে, তাদেরকে টাইম টু টাইম এটাকে রিভিউ করতে হয়। আবার যখন ধরুন অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম কমে যাবে, তখন আবার এটা রিভিউ হবে, রিভিউ হয়ে তখন কমে যাবে। কিন্তু বাস্তবিকতা বুঝতে হবে যে এখানে আমরা কোম্পানিগুলোকে যদি ভর্তুকির উপর বেশি ডিপেন্ড করে দিই, যেটা এর আগে মনমোহন সিংয়ের সরকার করেছিলেন, যে তিনি বন্ড ছেড়ে দিয়েছিলেন। বন্ড মানে কিন্তু এক কথায় বাজারের লোন, অর্থাৎ কোম্পানিগুলোর উপরে হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষের উপর চাপ দেননি, কিন্তু বন্ড ছেড়ে দিয়েছেন, মানে ঘুরিয়ে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হচ্ছে। কারণ এই কোম্পানিগুলো যদি বিক্রি হয়ে যায়, বেশি লসে গেলে স্বাভাবিকভাবে বিক্রি হয়ে যাবে। অতি যদি লস থাকে তাহলে সরকার চালাতে পারবে না, ঠিক যেমন এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে হলো। প্রতিদিন 64 লক্ষ টাকা করে সাধারণ মানুষের টাকা ভর্তুকি দিতে হতো এয়ার ইন্ডিয়াকে, সরকারকে। তো তখন উল্টে সাধারণ মানুষের বড় ক্ষতি হয়ে যাবে। তার থেকে অপরিশোধিত তেল এবং গ্যাসের দাম যেভাবে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের সাথে তালে তাল রেখে দাম বাড়লে কম বাড়ানো। সরকার আমাদের চেষ্টা করছে যতটা কম বাড়ানো যায়, ট্যাক্স কমিয়ে দিয়েছে আমাদের সরকার, যাতে সাধারণ মানুষের উপর চাপ না পড়ে। কিন্তু রেস্তোরাঁ বা এইসব ক্ষেত্রে তো লাভজনক ব্যবসা, এক্ষেত্রে তো এই ব্যবসায়িক সিলিন্ডার ব্যবহার হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর খুব একটা চাপ পড়বে না। ডায়মন্ড হারবারের 4টি বুথ, সেখানে ত্রুটি খুঁজে পাওয়া গিয়েছে, কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অন্তত 15টা বুথে পুনর্নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে ডায়মন্ড হারবারের 4টায়, ফলতার 5টা, সেখানে রয়েছে সমস্যা। দেখুন, আমার মনে হয় সংখ্যাটা যেটা এসছে, যদিও নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করে সংখ্যা দিয়েছেন হয়তো, কিন্তু আমার মনে হচ্ছে এটা খুব কম। কারণ আমার কাছে যে খবর ছিল, ফলতাতে কমসে কম করে 15 থেকে 20টা মেশিনে সেলো টেপ লাগানো হয়েছিল, এবং প্রচুর মেশিনে, সেটা 50-এর ওপরেই হবে হয়তো, ওই আতর ঢেলে দেওয়া হয়েছিল বিজেপির সুইচের উপরে, যাতে কেউ ভোট দিয়ে এলে পরে বাইরে হাতে স্মেল নিয়ে বোঝা যায় যে তাতে বিজেপিকে ভোট দিয়েছে। তো জানি না কোথা থেকে এরা সংখ্যা পেয়েছেন। তো নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাকেই ফলো করব।